আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরানকে এই মুহূর্তে ভয় পাচ্ছে দুটো দেশ। তারা দুটো বিষয় কনফার্ম হওয়ার চেষ্টা করছে যে ইরান কি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলেছে কিনা। কারণ আমেরিকা ইরানকে যে শর্তগুলো দিচ্ছে, ইরানের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, আর এই বিষয়টি ইরান কোনোভাবে যে রাজি হচ্ছে না, এখান থেকেই আমেরিকার সন্দেহের বড় কারণ সৃষ্টি হয়েছে। 2 নম্বর, ইসরায়েল ইরানের মধ্যে অ্যাটাক করে বোঝার চেষ্টা করছে যে ইরান আদৌ নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে কিনা। কারণ এই দুটো দেশের গোয়েন্দা মাধ্যমগুলো বলছে ইরান 60% ইউরেনিয়াম তৈরি করেছে, বা এটাকে কি বলে, পরিশোধিত করেছে। তো এখান থেকে 90% খুব দ্রুত করা সম্ভব, চাইলে 15 দিনের মধ্যেই সম্ভব। তো এই জায়গাটা তারা বোঝার জন্য নানান রকম খেলা খেলছে। আমি আপনাদের ইরানের হাতে নিউক্লিয়ার আছে কি নেই তার কিছু তথ্য দেব, যেটা দিকে আপনারা কিছু হলেও অনুমান করতে পারবেন। পাশাপাশি আজকের লেটেস্ট খবর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি পৌঁছে গেছেন পাকিস্তানে। কয়েকটি সূত্র বলছে জেডি ভেন্স, দুঃখিত, জেরার্ড কুশনার এবং স্টিভ উইটকফ তারাও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই পর্যায়ে আরো গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, ইসরায়েলে হঠাৎ করে আমেরিকান রিফুয়েলিং ট্যাঙ্কার একটার পর একটা এসে পৌঁছচ্ছে। তার মানে লড়াই আবারও শুরু হতে যাচ্ছে, এমনটি আশঙ্কা করা হচ্ছে। দর্শক, চলুন আমি আপনাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করি। অদ্ভুত, ফেসবুকে আজকে দর্শক এত কম কেন? ফেসবুক নিয়ে খুব ভেজালে আছে, ঠিক মতো নোটিফিকেশন দিচ্ছে না। এই সংবাদগুলো তারা ডাউন করে রাখে কেন বুঝি না। প্রিয় দর্শক, প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটা হলো, পাকিস্তানের পৌঁছে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তিনি আমেরিকার সাথে কোনো আলোচনার জন্য আসেননি, তিনি আসছেন ত্রিপক্ষীয় কিছু মিটিং সারবার জন্য। ত্রিপক্ষীয় বললাম কেন? তিনি পাকিস্তানের পর যাবেন ওমান এবং ওমানের মাস্কাট, এবং যাবেন রাশিয়ার। তো এই 3টি দেশ তিনি ঘুরবেন। তো এই 3টি দেশ থেকে ইরান তার গুরুত্বপূর্ণ কিছু বার্তা আছে, এগুলো পৌঁছবেন। তো প্রথম ধাপে তিনি পাকিস্তানে এসছেন, ইতিমধ্যে পৌঁছে গেছেন। তাকে রিসিভ করেছে বিমানবন্দর থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং সেনাপ্রধান আসিম মনির। তারপরও কিছু তথ্য এরকম এসছে যে পাকিস্তান চাইছে এখান থেকে যে কোনো ভাবে দু দেশের মধ্যে একটা আলোচনা হোক এবং সেই আলোচনার মধ্যে দিয়ে একটি শান্তির দ্বার উন্মোচিত হোক। তাই পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন তার 2জন প্রতিনিধিকে, একজন স্টিভ উইটকফ, একজন জেরার্ড কুশনার। প্রশ্নটা আবার তখন আসে যে এই 2জন ব্যক্তিকে কেন বারবার পাঠাচ্ছেন, যারা এর আগেও ফলপ্রসূ আলোচনা করতে পারেননি। আবার বলা হচ্ছে এই 2জনই ইহুদি লবির লোক, ইসরায়েল সংশ্লিষ্ট ব্যক্তি। তৃতীয় যে ব্যক্তি ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তিনি আবার ইসরায়েল বিরোধী মনোভাবের লোক। আপনারা জানেন যে এর আগে নেতানিয়াহুর সাথে তার প্রকাশ্যে হটটক হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। কিন্তু বারবারই ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন ওই 2জন ব্যক্তিকে যারা ইহুদি লবির বা ইহুদি সংশ্লিষ্ট ব্যক্তি বা স্বার্থ রক্ষার ব্যক্তি, স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার। কুশনার হল ডোনাল্ড ট্রাম্পের জামাতা। কিন্তু এখন পর্যন্ত জেডি ভেন্সের সফর অনিশ্চিত, এখনো কনফার্ম না কখন তিনি আসবেন, আদৌ আসবেন কিনা। প্রশ্ন হতে পারে যে ইরানের সাথে আলোচনায় বারবার আমেরিকার মতো একটি দেশ কেন ইহুদি সংশ্লিষ্ট বা ইহুদি স্বার্থ রক্ষাকারী 2জন ব্যক্তিকে পাঠাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, ইরান বলছে যে তারা আমেরিকার সাথে কোনো বৈঠকে আসেনি। ইরান মূলত পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারতে আসছে। পাকিস্তান তাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে তাদের অনেকগুলো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। কারণ পাকিস্তান এমন এক ইরানকে চায়, দুর্বল ইরান নয়, একটি শক্তিশালী ইরান। কারণ প্রতিবেশী দুর্বল ইরান হলে
পাকিস্তান অনেক রকম সমস্যায় পড়বে, যেমন দুর্বল আফগানিস্তানের জন্য ভারতের পরামর্শে বা ভারতের কূট চালে আফগান থেকে পাকিস্তানের মধ্যে একাধিকবার বা বারবারই আক্রমণ করা হয় এবং দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে গেছে। আর শক্তিশালী ইরান হলে দেখা যাবে বেলুচিস্তান সীমান্ত বা পাকিস্তান ইরান যে সীমান্ত রয়েছে, এই জায়গাগুলো পাকিস্তান মোটামুটি কন্ট্রোল করতে পারবে শক্তিশালী ইরানের জন্য। আর যদি দুর্বল ইরান হয়, এখানে সন্ত্রাস ছড়িয়ে পড়বে, ভিন্ন দেশ এখান থেকে পাকিস্তানকে বারবারই অশান্ত করার সুযোগ পাবে। পাশাপাশি দুর্বল ইরান হলে আমেরিকা এই ইরানের উপর খবরদারি করতে গিয়ে মুসলিম বিশ্বের মধ্যে আরো অশান্তি তৈরি করবে, যেটা পাকিস্তান চায় না। পাকিস্তান তাই চায় একটা শক্তিশালী ইরান। বলা হচ্ছে যে এই কারণগুলোতে পাকিস্তানের আর ইরানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হবে। তবে যেহেতু হোয়াইট হাউস থেকে উড়ে আসতে যাচ্ছে এরকম তথ্য আসছে মার্কিন প্রতিনিধি, তার মানে এখানে একটা বৈঠক হতে পারে। পাশাপাশি ওমানের মাস্কাটে যাওয়ার আরেকটি কারণ হলো আব্বাস আরাকচির যে গালফ যে হরমুজ প্রণালী নিয়ে দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব। আপনারা জানেন যে হরমুজ প্রণালীর একটি অংশ, একটা পাশ, একটা সাইড হলো ইরানের, অন্য পাশটা হলো ওমানের। আর আমেরিকা তার যেই যুদ্ধ বলে কি বলে ওয়ারশিপ গুলো এবং যে অবরোধটা তৈরি করেছে আমেরিকা, সেটা কিন্তু ওমান সাগরের মধ্যে, অর্থাৎ ওমান মানে ওমানের অঞ্চলে, ওমানের জলসীমায় ঢুকে সেখানে অবরোধ করে বসে আছে কে? আমেরিকা। তো এই মুহূর্তে ইরান ওমানের সাথে বৈঠক করবে এই কারণেই যে ওমানকে নিয়েই আমেরিকাকে এখান থেকে খেদাবে। তাই এই ওমান সফরটি গুরুত্বপূর্ণ ইরানের জন্য। পাশাপাশি রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সার্গেই ল্যাভরভ এবং ভ্লাদিমির পুতিনের সাথে দুটো বৈঠকের কথা আছে আব্বাস আরাকচির। সেখান থেকেও ইরান তাদের কিছু বার্তা দেবে এবং রাশিয়ার কিছু বার্তা অ্যাকসেপ্ট করবে। সবকিছু মিলে এই সফরটি গুরুত্বপূর্ণ। দর্শক, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো, হঠাৎ করে ইসরায়েলের কিছু ভিডিও লিক হয়েছে। কোনো ব্যক্তিগত মানুষ হতে পারে বা যে কেউ মোবাইলে ধারণ করতে পারে। তো এই ভিডিওগুলো রিলিজ করে বলা হয়েছে যে, একজন লিখছেন যে থাম্বনেইলে বলছেন নিউক্লিয়ারের কথা। জি, নিউক্লিয়ারের কথা বলবো। দুটো আজকের খবর দেই, তারপর নিউক্লিয়ারের খবরে আসবো ভাইয়া। তো এখন বিষয়টা হলো, হঠাৎ করে সেখানে মার্কিন বেশ কিছু রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান দেখা গেছে। আপনাদের মনে আছে এর আগে সৌদি আরবে এবং কুয়েতে মার্কিন রিফুয়েলিং জাহাজ বা বিমানকে ধ্বংস করেছিল ইরান তার ড্রোন এবং মিসাইল দিয়ে। তো এবার ইসরায়েলের ভেতরে একাধিক মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান দেখা গেছে এবং আরো কিছু বিমানের আনাগোনা বেড়েছে। তার মানে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটার মোটামুটি ইঙ্গিত মিলছে। প্রশ্ন হলো, একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে আমেরিকা ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা কিসের ইঙ্গিত? কখনো মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে ফেস সেভিং নিয়ে কেটে পড়তে চান, আবার কখনো মনে হয় ডোনাল্ড ট্রাম্প আসলে ফেস সেভিং তো চান, একটা বিজয় চান, কারণ তার রাজনীতি, আগামী মধ্যবর্তী নির্বাচন, পাশাপাশি নেতানিয়াহুর আদালতে তার বিরুদ্ধে যে আইসিটির মামলা, অনেকগুলো ঝামেলা আছে, এখান থেকে তিনি বাঁচতেও চান। সবকিছু মিলে যুদ্ধটাকে দীর্ঘ করে এখান থেকে একটা বিজয় নিয়ে তারা জাতির কাছে হিরো হতে চান। কিন্তু ইরান তাদেরকে সেই হিরো হওয়ার সুযোগ দিচ্ছে না, বরং বারবার তাদেরকে ভিলেন বানাচ্ছে। পুরো পৃথিবীর কাছে তারা ভিলেন হয়ে গেছে ইতিমধ্যে। দর্শক, তো এখন আমেরিকার এই অঞ্চলে প্রায় কি বলবো, ইরানের আশপাশে 8টি রণতরীর সন্ধান পাওয়া গেছে। 3টি তো আমরা বলেছি আপনাদের, জেরার্ড আর ফোর্ডস, একটি হলো জর্জ ডব্লিউ বুশ, একটি হলো আব্রাহাম লিঙ্কন, পাশাপাশি আরো বেশ কয়েকটি, মোট 8টি রণতরীর সন্ধান মিলছে ইরানের আশপাশে। তার মানে কি, এক একটা রণতরী ব্যাগ, মানে এটা ছোটখাটো দেশ চালানোর মতো একটা বিশাল টিম কাজ করে। কেবল যারা বাবুর্চি তাদের সংখ্যাই কয়েক শত। তার মানে ভেতরে কত নাবিক, কত ফাইটার, কত যোদ্ধা, কত যুদ্ধ বিমান, কত ড্রোন, কত কিছু থাকে। তো এরকম 8টি রণতরী ইরানের আশপাশে থাকার অর্থ হলো আমেরিকা একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছে। এখন ইরান এখান থেকে কিভাবে নিজেকে ফেস করবে বা ইরান কি আদৌ লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত, সেই বিষয়গুলো তো সামনে আমাদের কাছে স্পষ্ট হবে। দর্শক,
যে খবরটির জন্য ওয়েট করছেন। আমেরিকা এবং ইসরায়েলের মূল টেনশনের কারণ ইরান কি নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে? এই প্রশ্নের উত্তর তাদের এজেন্সি আসলে জানে না। কারণ খামেনি যুগে ইরান বারবারই বলেছে তারা নিউক্লিয়ার তৈরি করছে না, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, মানে শান্তির জন্য, বিদ্যুৎ, চিকিৎসা, বিভিন্ন কাজের জন্য। কিন্তু সাম্প্রতিক সময় অর্থাৎ মুস্তফা খামেনির সময়, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পর যে প্রতিক্রিয়া বা যে অবস্থা তৈরি হয়েছে, এবং মুস্তফা খামেনির যে বক্তব্য যে এই নিউক্লিয়ার এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে যদি আমাদের নিউক্লিয়ার থাকতো তাহলে শত্রু আমাদের উপর আক্রমণ করতো না, যেমন তারা উত্তর কোরিয়া আক্রমণের সাহস করছে না। তো বলা হচ্ছে এরপর থেকে ইরান কি কোনো নিউক্লিয়ার বোমা তৈরি করেছে কিনা। এই কিনার উত্তরটি হলো, কিছু তথ্য এসছে এরকম যে, ধরেন আমি আপনাদের এই নিউক্লিয়ার বোমা সংক্ষেপে একটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে এক বাক্যে খুব স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন। সেটা কি, যে ইউরেনিয়ামটা প্রাকৃতিক একটা, এটা তো আমাদের একটা খনিজ সম্পদ। ধরেন এই প্রাকৃতিক ইউরেনিয়াম থাকে 235 পয়েন্ট মাত্রার ইউরেনিয়াম, 235%। যখন এটাকে বোমায় রূপ দিতে হয়, একটা নিউক্লিয়ার শক্তিশালী বোমা তৈরি করতে হয়, তো এটাকে পৌঁছে দিতে হয় আরো বেশি মাত্রায়। যেমন ধরেন এই ইউরেনিয়ামটাকে একটা গ্যাসে রূপান্তরিত করে, এবং এইটাকে গ্যাসে রূপান্তরিত করে উচ্চ গতির সেন্ট্রিফিউজে এটাকে ঘুরিয়ে আনা হয়। অর্থাৎ এই ইউরেনিয়ামটাকে যে গ্যাস খনিজ সম্পদ, এটাকে তারা কি করে, গ্যাসে রূপান্তরিত করে। গ্যাসে রূপান্তরিত করে এটা উচ্চ মাত্রার একটা গতি, মানে উচ্চ গতির সেন্ট্রিফিউজে এটা ঘুরিয়ে আনে। তারপর এটাকে একটা নিউক্লিয়ার বোমা বানানোর জন্য এটাকে আরো বিশুদ্ধ করা হয়। তার মানে একটা দুর্বল ইউরেনিয়াম একটা শক্তিশালী কিছুতে, শক্তিশালী কি বলবো, পাওয়ারে তৈরি হয়, যেটা মানে খুব শক্তি তৈরি করে, এটাকে এই বিশুদ্ধ করা হয় এটাকে। তারপর ধরেন যে তথ্যটি দিলাম যে সাধারণ খনিজ ইউরেনিয়াম 3, 4, 5 এই মাত্রা থাকে, 3 থেকে ধরেন 5% থাকে। তো এটাকে কয়েকশো, মানে ইরানের যে রয়েছে ইউরেনিয়াম, প্রায় কয়েকশো কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম ইরানের এখন এই মুহূর্তে আছে, কয়েকশো কেজি বিশুদ্ধ, মানে যেটাকে বোমায় রূপ দেয়া যায়, 235% বা মাত্রার। তো ইরানে যেই সব ইন্টারন্যাশনাল IAEA এর যে লোকেরা আসছেন, ইরানের যারা এই পরমাণু বিশেষজ্ঞরা, আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞরা এসছেন, তারা পর্যবেক্ষণ করে দেখেছে যে ইরান তাদের যে ইউরেনিয়াম, এটাকে উচ্চ গতির সেন্ট্রিফিউজে রূপান্তরিত করে এটার মাত্রা প্রায় 60% নিয়ে আসছে। এই ইউরেনিয়ামটাকে তারা 3 থেকে 5 মাত্রা থেকে তারা 60% এটাকে তৈরি করে ফেলেছে। তো প্রথমে এই ইউরেনিয়ামটাকে যখন আপনার বিশুদ্ধ করা হয়, সেন্ট্রিফিউজের আনা হয়, তখন এটার মানে এক কথায় যেটা বলা যায় যে এটা একটা ভয়ঙ্কর পারমাণবিক বোমার দিকে আগায়। তো বলা হয় প্রথম ধাপে এটা ওই মাত্রায় আনতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, বিশাল ব্যয় বহন, পরিকল্পনা, অনেক বিশেষজ্ঞ লোক দিয়ে এটাকে এই রূপে আনতে হয়, উচ্চ গতিতে আনতে হয়। কিন্তু 60% হয়ে গেলে তারপর একটা পারমাণবিক বোমা বানাতে লাগে 90%। ধরেন এই 90% খুব সহজে হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ একটা নিউক্লিয়ার বোমা বানাবার জন্য 90% ইউরেনিয়াম লাগে, বিশুদ্ধ ইউরেনিয়াম লাগে ধরেন। কিন্তু এটি যখন 3-5 মাত্রা থাকে, তখন এটা হয় বিদ্যুৎ প্রকল্পের, চিকিৎসা, মানে প্রয়োজনীয় কাজের জন্য। ইরান এটাকে 60% নিয়ে আসছে, এবং কয়েকশো কেজি, 1-2 না, কয়েকশো কেজি বিশুদ্ধ, মানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে আছে এখন। তো 60% থেকে এটা 90% করা খুব সিম্পল ব্যাপার, ইরানের জন্য একেবারে খুব অল্প সময়ের কাজ। তো বলা হচ্ছে যে ইরান তার প্রথম কঠিন ধাপ পার হয়ে গেছে, সেকেন্ড ধাপ পার হয়ে গেছে, থার্ড ধাপ, এখন ফাইনাল রাউন্ডে ইরান আছে, যে এটা যে কোনো সময় চাইলে ইরান একটা নিউক্লিয়ার বোমা বানাতে পারে।
তো বিশ্বকরে এটাকে বলে নিউক্লিয়ার ব্রেকআউট থ্রেশহোল্ড। তো এই সিস্টেমটি ইরান এখন অবতীর্ণ হয়ে গেছে। তো মুস্তফা খামেনি আসার পর ইরান কি এখনো 60% ইউরেনিয়ামে আছে নাকি 90% পৌঁছে এটাকে বোমা বানিয়ে ফেলছে, এটা নিয়ে এখন আমেরিকা ইসরায়েলের দারুণ টেনশন। এখন বলা হচ্ছে যে ইরানের যে সেন্ট্রিফিউজ গুলো আছে, আমেরিকা বা ইসরায়েল যে তথ্যগুলো জানে, ইস্পাহান, ফোর্দো কিংবা কি বলে আরো কয়েকটি আছে, যে 3টি প্রকল্পের নাম তারা জানে। তো ইস্পাহান একটি এর মধ্যে আছে, ফোর্দো একটি আছে। তো এই জায়গাগুলোর বাইরে ইরানের গোপন মাটির নিচে আরো থাকতে পারে, যেগুলো কেউ জানে না বলা হচ্ছে। কারণ আমেরিকা যখন বাংকার ব্লাস্টার বোমাগুলো মেরেছে, 3টি নিউক্লিয়ার সাইট ধ্বংস করার দাবি করেছে, কিন্তু ইরানের নিউক্লিয়ারের একটা পশমও ছেঁড়া যায়নি, উপরিভাগের কিছু ক্ষতি করেছে তারা। এরপর এবার যে 40 দিনের লড়াই হলো, এই লড়াইতেও ব্যাপক হিট করেছে নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করে। সেখানেও তারা শান্ত হয়নি, তারা বুঝতে পেরেছে কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ এই বোমা মেরে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করা যাবে না, এটা আমেরিকা ইসরায়েল বুঝে গেছে। তাদেরকে এখন সেনা পাঠিয়ে এখান থেকে সেই সেন্ট্রিফিউজ গুলো নিয়ে যেতে হবে, এর বিকল্প কিছু নেই। তো এখন তারা যখন পারছে না, ইরানের কমান্ডো বাহিনী পাঠিয়ে তারা ফেরত যাবে কিনা, জীবন নিয়ে যেতে পারবে কিনা, ইরান থেকে বেরোতে পারবে কিনা, এই জন্য আলোচনার নাম করে ইরানের কাছ থেকে এই সেন্ট্রিফিউজ গুলো চাইছে বা ইউরেনিয়াম গুলো চাইছে। কথা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন আশা করি। এখন বলা হচ্ছে যে ইরানের এইরকম বহু গোপন মাটির নিচে ভূগর্ভস্থ নিউক্লিয়ার প্ল্যান্ট থাকতে পারে, যেখান থেকে ইরান বোমা বানাতে পারে। নাম্বার 1 আমেরিকা ইসরায়েলের ভয়। 2 নম্বর ভয়টি হলো ইরান তার দূরপাল্লার ব্যালিস্টিক যে মিসাইল গুলো তৈরি করছে। ইরান বারবারই বলছে আমার কাছে এমন কার্ড আছে, শত্রুকে আমি সারপ্রাইজ দিয়ে দিব, বারবার বলছে। যে শিরোনাম দিকে আপনি ঢুকেছিলেন, আরেকজন লিখছেন ভাই নাতাঞ্জ পরমাণু স্থাপনা, থ্যাংকস। নাতাঞ্জ, ইস্পাহান, ফোর্দো, আপনারা অনেক নিউজ সম্পর্কে ফাহিম ভাই আপডেট থাকেন, ধন্যবাদ। আপনাদের জন্য খবর বলতে ভালো লাগে। এখন বিষয়টা তৈরি হলো কি, ওরা ভাবছে, ইসরায়েল আমেরিকা ভাবছে যে ইরান মাটির নিচে আরো কিছু নিউক্লিয়ার বোমা তৈরির প্ল্যান তৈরি করে রেখেছে, যেটা তাদের জানার বাইরে। এই 3টির বাইরে থাকতে পারে, 1। 2 নম্বর হলো ইরান তার দূরপাল্লার যে ব্যালিস্টিক মিসাইল গুলো আছে, এই মিসাইলের জন্য নিঃসন্দেহে কিছু নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে রেখেছে, যেটাকে আমরা নিউক্লিয়ার বোমা বলি। একটা হলো বিশাল আকারের নিউক্লিয়ার বোমা, আরেকটা হলো নিউক্লিয়ার বোমা বহনকারী ওয়ারহেড, যেগুলো ব্যালিস্টিক মিসাইলে সেট করে দিয়ে হিট করা যাবে। ধরেন ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল মারলো খাইবার, বা অন্য একটি মারলো, তার অগ্রভাগে তার মাথায় একটি নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে দিল, ওইটা কিন্তু নিউক্লিয়ার বোমা হয়ে গেল, ওইটা গিয়ে তাণ্ডব চালায় সব সাফা করে ফেলতে পারবে। এখন আমেরিকা ইসরায়েলের এই ভয়টিও আছে যে ওদের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে কিনা। তো এটার জন্য বারবারই ইরানকে হুমকি দিচ্ছে, কিন্তু ইরানকে হুমকি দিয়ে সঠিকভাবে কিছু করতে পারছে না। ওরা 2 পা আগাচ্ছে, আবার 3 পা পেছাচ্ছে। কারণ ইরান ভয় পাচ্ছে না ভেবেই ওরা টেনশনে পড়ে গেছে যে ওরা ভয় পাচ্ছে না। কেন? ইরানের কাছে কি আছে, ইরানের কাছে কি আছে, এই কি আছে এটা নিয়ে ওরা টেনশন করছে। ইরান যে বারবার বলছে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, আমাদের হাতে আরো বড় কার্ড আছে, এটা নিয়ে ওরা রীতিমতো গবেষণা করছে। গবেষণা করে ওরা উত্তর মিলাতে পারছে না, তাই ইরানে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিচ্ছে, এই হুমকি দিচ্ছে, সেই হুমকি দিচ্ছে, এগুলো করছে তারা। এখন একমাত্র ইরান জানে তার আদৌ নিউক্লিয়ার আছে কিনা। আর যেই 60% যারা তৈরি করেছে, সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম বিশুদ্ধ করেছে, সেটা বোমা বানাতে যদি মাত্র 2 সপ্তাহ লাগে, তো এতদিনে তো কয়েক সপ্তাহ না, কয়েক মাস চলে গেছে। তো ইরান কি নিউক্লিয়ার না বানিয়ে বসে আছে? একটা প্রশ্ন। ইরান যদি নিউক্লিয়ার নাই বানাবে, তাহলে 60% কেন এটাকে পৌঁছবে? এটা তো 3 থেকে 5 মাত্রায় থাকতে পারতো, শতাংশ থাকতে পারতো, তাই তো? তার মানে 60% করার অর্থ হলো ইরান 90% পৌঁছে এটা বোমা বানাবে। তার মানে কাজটা ইরান করে ফেলছে। আর তাই হয়তো ইরান ভয় পাচ্ছে না যে আমাকে যদি নিউক্লিয়ার মারো, আমিও তোমার নিউক্লিয়ার মারবো, নিঃসন্দেহে। এখানে এই দুটো দেশ, ইসরায়েল দেখেন মাইর খাচ্ছে সমানে, কিন্তু ইসরায়েল ইরানে নিউক্লিয়ার অ্যাটাকের কোনো চিন্তা করছে না। কারণ ওদের মাথায় ভয়টা আছে, যদি আমরা একটা নিউক্লিয়ার মারি,
ওরা তো ফিরতি নিউক্লিয়ার মারবে, কারণ ইরান বলেছিল কি, আমরা তোমাদের জন্য সারপ্রাইজ আমরা লঞ্চ করে রেখেছি, যখনই ইরানে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হবে এটা তো ইরান বুঝতে পারবে, হিট করা লাগবে না, এটা যখনই আকাশে উঠবে, আমেরিকা বা ইসরায়েল যখন ইরানে কোনো নিউক্লিয়ার মারবে এটা উড়ে আসবে না, স্যাটেলাইট ইমেজ রাশিয়া চীন কি করতেছে, সঙ্গে সঙ্গে বলবে যে তোমাকে নিউক্লিয়ার হিট করছে, এটা তেহরানে এসে পড়বে বা এটা নাতানজে এসে পড়বে বা এটা অমুক জায়গায় পড়বে। ইরান কি করবে, সঙ্গে সঙ্গে তাদের সুইচটা টিপ দিয়ে দিবে, তাদেরও মিসাইল ইসরায়েলে গিয়ে ঢুকে পড়বে, দুই দেশই মোটামুটি ধ্বংস হবে। ইরান ধ্বংস হলেও বাঁচবে, কারণ ইরান বিশাল দেশ, পাহাড় পর্বত ঘেরা একটা দেশ, আর ওই দেশটা মানে আমার নেতা কাকুর দেশটা ছোট্ট একটা দেশ, একটা শক্তিশালী পাকিস্তান থেকে একটা মারলে মোটামুটি দেশ নাই, নাড়াচাড়া করবে। সো এখানে অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে। দর্শক, আশা করি আজকে নিউক্লিয়ার বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই প্রশ্ন করবেন, নেক্সট ভিডিওতে আরো সহজ করে আপনাদের বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।